ক্রিস মিগুয়েলরা কিন্তু চলে এলো কলকাতায়। হাবাসের পরিকল্পনায় রয়েছে দুজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার। বড় জয় পেল ইস্টবেঙ্গল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফুটবল আপডেট নিয়ে কথা বলবো, যেখানে ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু আপডেট শেয়ার করা রয়েছে। সেই নিয়েই মূলত আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা প্লেয়ারদের নিয়ে কথা বলি, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে রাতে কিন্তু দুজন বিদেশি প্লেয়ার তারা কলকাতায় আসবে। প্রথমে আসার কথা রয়েছে ক্রিসের, তারপরে কিন্তু মিগুয়েলের। তো সেই মতোই কিন্তু প্রথম ক্রিস কলকাতায় আসে। সেখানে অলরেডি কিন্তু ইস্টবেঙ্গলের বেশ কিছু সমর্থক তাকে ওয়েলকাম জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিল, এবং মিগুয়েল আসছে লিগের গত বছরের সেরা প্লেয়ার। ইস্টবেঙ্গল থেকে খেলার পর সে মোহনবাগানে জয়েন করেছে, তাকে নিয়ে তো একটা আলাদাই ক্রেজ ছিল। তো সেই জায়গায় প্রচুর মোহনবাগান সমর্থকরাও কিন্তু তাকে ওয়েলকাম জানাতে যায়। তো সেই মুহূর্তে ক্রিস কিন্তু কলকাতা বিমানবন্দরে চলে আসে। ক্লাব অফিসিয়াল থেকে শুরু করে ইস্টবেঙ্গলের যারা কিছু সাপোর্টার ছিল তারা খুব সুন্দরভাবে কিন্তু সেখানে ক্রিসকে ওয়েলকাম জানায়। তো এটা তো খুবই ভালো ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই জায়গাতেই অপর দিকে কিন্তু বেশ কিছু মোহনবাগান সমর্থক ছিল, ভাই তোমাদের প্লেয়ার আসছে তোমরা সেই নিয়ে সেলিব্রেট করো। তো তা না করে তারা যা যা স্লোগান দিয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ক্রিস পরবর্তী সময়ে বুঝবে, কারণ ক্রিস তো বাংলা জানে না। বাংলা জানলে বুঝে নিত যে চা চিনি মানে কি বলতে চাইছে, বা আরও এটসেট্রা অনেক কিছু বলা হয়েছে। তো এটুকু সে এসেই কলকাতায় বুঝতে পারলো যে কোন দলের আমি জার্সি পরছি। অবশ্যই ভারত সেরা ইস্টবেঙ্গল, কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী দল মোহনবাগান যে কতটা এবছর ভয়ানক হচ্ছে, তো সেটা কিন্তু ক্রিস কিছুটা হলেও আঁচ পেল। এবং পরবর্তীতে যদি ক্রিসকে এই ব্যাপারগুলো কেউ বোঝায়, বা প্লেয়াররা যদি বলে, বাঙালি প্লেয়ার তো দলে প্রচুর রয়েছে, তারা যদি ক্রিসকে এই ব্যাপারগুলো বোঝায় যে তোমার ওয়েলকামের সময় তোমাকে কী কী বার্তা দেওয়া হয়েছিল প্রতিদ্বন্দ্বী দলের কাছ থেকে, তো সেটা কিন্তু ভালো হবে, খুব একটা খারাপ হবে না। লড়াই তো মাঠে হয়, জবাব মাঠেই দিতে হয়। তো দেখা যাক ক্রিস নতুন সাইনিং, অস্ট্রেলিয়ান প্লেয়ার, অস্ট্রেলিয়ার জাতীয় দলে জেমি ম্যাকক্লারেনের সঙ্গে খেলা প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার, তাকে সাইন করানো হয়েছে, স্ট্রাইকার নয়। তো অ্যাটাকারকে সাইন করানো হয়েছে। তো দেখা যাক সে কীরকম পারফরমেন্স করে। আর অপরদিকে মিগুয়েল, তাকে নিয়ে যেরকমটা বললাম যে মানুষের মধ্যে একটা তো উন্মাদনা থাকবেই। চিরপ্রতিদ্বন্দ্বী দলের ঘর থেকে বলতে গেলে প্লেয়ার নিয়ে যাওয়া, ঘর ভাঙার নয়, ফ্রি প্লেয়ার ছিল, সাইন করেছে। তো সেক্ষেত্রে মিগুয়েল কলকাতায় আসে, প্রচুর সমর্থকরা তাকে খুব ভালোভাবে ওয়েলকাম জানায়, এবং মিগুয়েলও বুঝতে পারছে সে এবার মোহনবাগানের জার্সি পরেছে। চিরপ্রতিদ্বন্দ্বী দলকে 22 বছর বাদে ট্রফি দেওয়ার পর কিন্তু সেখানে মোহনবাগানে তাকে খেলতে হবে। তার উপরও কিন্তু প্রেসার অনেকটা থাকবে। এর আগে অতীতে এরকম অনেক বড় বড় প্লেয়ার দল পরিবর্তন করে তারা অনেকে খুব ভালো করেওছে, অনেকে আবার হারিয়েও গেছে। তো দেখা যাক মিগুয়েল কি হয়। গত সিজনে মিগুয়েল ঠিকঠাক পারফরমেন্স করেছিল, খুব যে হাইফাই পারফরমেন্স না হলেও ঠিকঠাক পারফরমেন্স ছোট লিগ এবং বাদবাকি টুর্নামেন্ট মিলিয়ে। তো এবার কিন্তু তার সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামার পালা। সেখানে প্রতিদ্বন্দ্বী দল ইস্টবেঙ্গলের সমর্থকরা তাকে ঠিক কীভাবে বরণ করে নেয় মাঠের মধ্যে, সেইটাও কিন্তু নজরে থাকবে। আজকে যেরকমভাবে ক্রিসকে প্রতিদ্বন্দ্বী দল বরণ করে নিল, সেক্ষেত্রে মিগুয়েলের জন্য কি বরণ ডালা সাজানো রয়েছে সেটা পরবর্তীতে আমরা দেখতে অবশ্যই পাবো। তো এরপর আমরা যদি কথা বলি একটুখানি সরাসরি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল যেটা করেছে সেটা হচ্ছে সবথেকে ভালো একটা প্র্যাকটিস ম্যাচ খেলে নিয়েছে ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের সঙ্গে। প্রথম দুটো ম্যাচ জিতেছে ইস্ট বেঙ্গলের। ডুরান্ড কাপের থেকেও বারবার বলছি 12 তারিখের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে বাকি প্লেয়ারদের গেম টাইম দিয়ে দেখে নেওয়া, সেই কাজ করে নেওয়া হয়েছে। সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল দল রিজার্ভ দলকে 5-0 গোলে হারিয়েছে। সেখানে আবার কিন্তু জেসিন সে 2টো গোল করেছে, ডেভিড গোল করেছে, রোহিত দানু গোল করেছে, এবং মোহাম্মদ আসিফ খান নতুন সাইনিং, সেও কিন্তু গোল পেয়েছে। তো ভালো কিন্তু হয়েছে। সেখানে ডেভিডের গোল পাওয়াটা সবথেকে ভালো, জেসিন তো গোলের মধ্যে রয়েছে, বিষ্ণুরাও ভালো ঠিকঠাক খেলেছে, সেটুকু বলতে হয়। এবার যেটা ব্যাপার, গৌরব সে কিন্তু পুরোপুরি সিনিয়র দলের প্ল্যানিংয়ে রয়েছে, তোমরা সবাই কম বেশি জানো। কিন্তু আইএসএল এর নিয়ম অনুযায়ী কিন্তু
চারজন আন্ডার-23 প্লেয়ারকে রেজিস্টার করাতে হয়, তো একজন গৌরব সেই কোটাটা পূরণ করে দিচ্ছে। বাদবাকি 3জন প্লেয়ার সেটাকে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট চাইছে এবং বিশেষত অ্যান্তোনিও লোপেজ হাবাস চাইছে যে আমাদের রিজার্ভ টিম এত ভালো, কেন রিজার্ভ টিম থেকে আমি প্লেয়ার নেবো না, কেন অন্যান্য জায়গা থেকে প্লেয়ার কিনে আনবো। তো সেক্ষেত্রে এই কারণে কিন্তু রিজার্ভ টিমের সঙ্গে খেলা, তাদের দেখে নেওয়া, সেখানে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। যদি কথা বলি আকাশ হেমব্রমের কথা, তার 22 বছর বয়স, ভালো করছে। জোসেফ ডাস্টিন্স দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে যুক্ত রয়েছে, ডিফেন্সে নেতৃত্ব দেয় এবং উচ্চতাটা যথেষ্ট ভালো থাকে, আমরা গত সিজনে আইএসএল স্কোয়াডেও থাকতে দেখেছি, সে একটা অপশান হতে পারে। এছাড়া উত্তম হাসদা, যেও কিন্তু বাংলার হয়ে ভালো খেলা, ইস্টবেঙ্গলের হয়েও কিন্তু উত্তম কি পারফরমেন্স করছে, তোমরা সেটা সবাই মোটামুটি দেখেছো। এছাড়া যদি আমরা কথা বলি লেপচা, সেও কিন্তু খুবই ভালো করে এসেছে গত সিজনগুলোতে, তো তার দিকেও কিন্তু নজর দিতে পারে। তো এখান থেকে 3জন প্লেয়ারের মধ্যে যদি 1জন বা 2জন প্লেয়ারকেও নেওয়া হয় এবং অন্যান্য আন্ডার-23 লেভেলের যদি কিছু প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করাবে ভাবে, তো সেক্ষেত্রে কিন্তু রিজার্ভ টিম থেকে কিছু প্লেয়ার তো প্রমোট হবে। এবার কারা সেই যে একটা লেভেল পার করে পরে নেক্সট লেভেলে আসতে পারে, সেটা কিন্তু এবার অ্যান্তোনিও লোপেজ হাবাস নিজে নজরে রাখবে এবং তা সেই রকমভাবেই কিন্তু পরিকল্পনা সাজাবে, সেটা বলতে হয়। এছাড়া একটুখানি নরেন্দর গেহলটকে নিয়ে যদি কথা বলি, লাস্ট ম্যাচে নরেন্দর গেহলটকে নিয়ে কিন্তু সম্পূর্ণ পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তাকে খেলানো যায়নি, কারণ তার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি। এবার যেটা ব্যাপার, নরেন্দ্র গেহলটকে কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে, কারণ ইস্টবেঙ্গল বেশ কিছু ম্যাচে তোমরা যদি দেখো অল ইন্ডিয়ান ডিফেন্সে খেলছে, অবাক হওয়ার মতন কিছু নেই। তো নরেন্দরকেও কিন্তু প্রপার গেম টাইম দেওয়ার জন্য তাকে নিয়েও পরিকল্পনা সাজানো হচ্ছে। নেক্সট ম্যাচ সাউথ ইউনাইটেড, কম সময় 7 তারিখে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে তাকে যাতে ব্যবহার করা যায় সেই পরিকল্পনাও কিন্তু রয়েছে। তো সেই দিকে অবশ্যই নজর থাকবে সে কীরকম খেলে, কারণ প্রত্যেকটা প্লেয়ার এখনও পর্যন্ত যারা খেলেছে ঠিকঠাক খেলেছে প্রি সিজনে, এর থেকে বেশি কিছু কারোর থেকে আশা করা উচিত নয়। নরেন্দ্র গেহলটের পালা রয়েছে নিজেকে প্রমাণ করা। লাস্ট ইয়ার কিন্তু সে ইন্টারকাশিতে হাবাসের আন্ডারে খেলেছে, ভালো করেছে। এবার ইস্টবেঙ্গলে জার্সি গায়ে সে কীরকম করে সেটা অবশ্যই দেখার রয়েছে। এবার অনেকেই বলছিলে যে দাদা ইস্টবেঙ্গল কি ছিটকে যাবে, আমি কালকেই তোমাদের বলে দিয়েছি ইস্টবেঙ্গল কিন্তু লাস্ট ম্যাচ জিতলে কারোর দিকে তাকাতে হবে না, তারা কিন্তু সরাসরি গ্রুপের সেকেন্ড বেস্ট টিম হিসাবে কোয়ালিফাই করে যাবে। অলরেডি গ্রুপ টপ করছে কিন্তু মোহনবাগান। মোহনবাগান যদি পরের ম্যাচ হেরেও যায়, ইস্টবেঙ্গল জিতেও যায়, তাও কিন্তু মোহনবাগান গ্রুপ চ্যাম্পিয়ন হবে। তার কারণ হচ্ছে হেড টু হেডে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে রয়েছে। মোহনবাগান তারা কিন্তু নেক্সট রাউন্ডে চলে গেছে। সেকেন্ড বেস্ট টিমের দিকে যদি আমরা তাকাই, সেখানে ইস্টবেঙ্গল তারা 2 ম্যাচের মধ্যে পেয়েছে 3টে পয়েন্ট, গোল ডিফারেন্স +7 রয়েছে। যদি পরের ম্যাচে ইস্টবেঙ্গল 4-5 গোলের ব্যবধানে জিতে যায়, 10 গোলের ব্যবধান যদি ইস্টবেঙ্গল কমপ্লিট করে দিতে পারে এবং সর্বোচ্চ 6 পয়েন্ট যদি ইস্টবেঙ্গল পেয়ে যায়, তো সেক্ষেত্রে কোয়ালিফাই করে যাবে। কারণ মোহামেডান তারা কিন্তু আরও একটা টিম রয়েছে, কারণ সেকেন্ড বেস্ট 2টো টিম যাবে। মোহামেডানেরও 3টে পয়েন্ট +3 গোল ডিফারেন্স রয়েছে। এখনও অনেক টিমের খেলা বাকি রয়েছে, তো বাদ বাকিদের দিকে তাকিয়ে লাভ নেই। সব থেকে ভালো পরের ম্যাচ যেত, বড় গোল ব্যবধানে যেত, নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করে যাও। তো ওভারঅল আশা করছি তোমাদের বোঝাতে পারলাম ডুরান্ড কাপ নিয়েও। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।